হ্যালো কুভিলিকার গল্পপ্রেমীরা, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা গল্প শেয়ার করব যেখানে সবাই মনে হয় ধোঁকা দেওয়ার উপরে পিএইচডি অর্জন করে ফেলেছে। মানে কে যে কাকে ধোঁকা দিচ্ছে আর কেনই বা দিচ্ছে তা বুঝে ওঠা সত্যিই কঠিন। তবে আজকের গল্পের শেষে একটা জিনিস আবারও প্রমাণিত হয়ে যাবে, মানুষ তার সব থেকে প্রিয়জনের কাছ থেকেই বেশি ধোঁকা খায়। তো গল্পটি শুরু হয় একটা সমুদ্র বন্দর থেকে, যেখানে কোরিয়ার দুই কুখ্যাত গ্যাংয়ের দুই প্রতিনিধি বসে আলোচনা করছে। এই লোকটির নাম হলো বিয়ং। সে সিউল শহরের মাফিয়া কোবিং চুলের ভাতিজা। বিয়ংদের একটা মাছের ব্যবসা আছে, তবে এটা শুধুমাত্র নামে। আসলে তারা মাছের ভেতর দিয়ে চোরাকারবারির কাজ করে। তবে বেশ কিছুদিন ধরে অন্য একটা গ্যাং তাদের ব্যবসায় ভাগ বসাতে চাচ্ছে। তারা মূলত একসঙ্গে ব্যবসাটা করতে চায়, কিন্তু বেয়ংরা তো চায় এই পুরো বন্দরটাকেই দখল করতে। আর এই বিষয় নিয়ে দুই গ্যাংয়ের প্রতিনিধি তখন কথা বলছিল। কিন্তু ওই সময় বেয়ংয়ের পক্ষ থেকে একজন লোক এসে তো অন্য গ্যাংয়ের সেই প্রতিনিধিকে শুট করে দেয়, আর এরপর তারা ওই লাশটাকে এখান থেকে গায়েব করার চেষ্টা করে। আসলে বেয়ংদের ব্যবসায় যদি কোনো বাধা আসে তাহলে তারা সেগুলোকে এইভাবেই দমিয়ে রাখে। এরপর এই দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা কারাগার দেখতে পাই। সেখানে হানজিউন নামের এক গ্যাংস্টার তার প্রিয় এক সঙ্গী ছাড়া পাওয়ার জন্য অপেক্ষা করছে। আর কারাগারের সামনে হানের সঙ্গে উপস্থিত আছে তার শতাধিক লোক। এরপরে কারাগার থেকে হানের সব থেকে প্রিয় বন্ধু ইউনসু বেরিয়ে আসে। কারাগারের মধ্যে তাদের একসময় পরিচয় হয়েছিল। আর এদিকে হান হলো সেই সিউল শহরের কুখ্যাত মাফিয়া কোবেংচুলের একদম কাছের লোক, মানে তার ডান হাতও বলা চলে। এরপরেই তো হান তার প্রিয় বন্ধু ইউনসুকে কোবেংচুলের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই সেই কুখ্যাত মাফিয়া কোবেংচুল তার অফিসে বসে শরীরচর্চা করছে। ওই সময় তার সঙ্গে দেখা করতে আসে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক অফিসার সিয়ং। সিয়ং বেশ অনেকদিন ধরে কোবিংকে ধরার চেষ্টা করছে, কিন্তু যথাযথ প্রমাণের অভাবে সে কখনোই তাদেরকে ধরতে পারছে না। এরপর সিয়ং বরাবরের মতো কোবিংকে ওয়ার্নিং দিয়ে যায়, পুলিশের কাছে আত্মসমর্পণ করো। কিন্তু তার এই কথা শুনে সেখানে থাকা কোবিং এর কর্মীরা সিয়ংকে নিয়ে বেশ মজা করতে থাকে, কারণ তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত সিয়ং কোনো প্রমাণ বের করতে পারেনি। সিয়ং যখন সেখান থেকে অপমানিত হয়ে চলে যাচ্ছিল তখন সে বলে যে অতি শীঘ্রই তোমাদের এই দিন শেষ হয়ে আসছে। আর ঠিক ওই সময় হান ইউনসুকে নিয়ে এখানে চলে আসে। ইউনসুর মতো কম বয়স একটা ছেলেকে এখানে দেখে তো সিয়ং অনেক অবাক হয়ে যায়, আর যাওয়ার সময় তাদেরকে আবারও বারবার ওয়ার্নিং করে যাচ্ছিল। এটা দেখে এবার হান সেখানে একটু হেসে ফেলে, কারণ সে যখন জেলের মধ্যে ছিল তখনই সে পুরো শহরকে কন্ট্রোল করত, আর এখন তো সে বাইরে বেরিয়ে এসেছে। পুলিশ এখন তার কিছুই করতে পারবে না। আর তারপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, মানে যখন হান জেলের মধ্যে ছিল। সময়টা প্রায় 3 বছর আগে। ওই দিন জেলে একটা স্ল্যাব ফাইটিং চলছিল, যেখানে কয়েদিরা থাপ্পড়ের জোর দেখিয়ে নিজেদের শক্তির প্রমাণ দেয়। ওই দিনই জেলে আগমন ঘটে ইনসুর। ইনসু তো প্রথমে এসে এই খেলায় অংশগ্রহণ করতে চাচ্ছিল। সে এখানে থাকা এক বিশাল ধী প্লেয়ারের সঙ্গে খেলতে চায়। এই প্লেয়ারটি থাপ্পড়ে বাজিতে কারাগারে সব থেকে বেশি সেরা। কেউ তো কখনো ভয়তে তার সঙ্গে ঝগড়া করতো না, কিন্তু ইনসু নতুন এসে তাকে চ্যালেঞ্জ করে বসে। খেলা শুরু হলে দেখা যায় প্রথমে তো ইনসু তার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না, কিন্তু তাও সে অনেক বেশি কনফিডেন্ট ছিল। তবে সে যখন বুঝতে পারে যে এই লোকের সঙ্গে জোরে পারা যাবে না, তখনই সে একটা ট্রিক্স খাটায়। থাপ্পড়ের বদলে সে ওই লোকটাকে একটা ঘুষি মেরে ওখানে হারিয়ে দেয়। অনেকেই এই ব্যাপারটি ধরতে পারে না, কিন্তু এই প্লেয়ারটি তো ঠিকই বুঝতে পারে। আর এই জন্য এই মোটকু প্লেয়ার তার সব সঙ্গীদের নিয়ে ইনসুকে মারতে থাকে। ইনসু তাদের থেকে গায়ের জোরে কম হলেও বুদ্ধিতে ছিল মারাত্মক চালাক, তাই সে প্রত্যেকটা কয়েদিকে ওখানে ল্যাং মেরেই ফেলছিল। এখানে এতগুলো মানুষ ইনসুর সঙ্গে পেরে উঠছিল না, তাই এক পর্যায়ে সেখানে গার্ডরা এসে তাদের এই মারামারি থামায়। আর এই পুরো ব্যাপারটা দূরে বসে হান অনেক ভালোভাবেই লক্ষ্য করছিল, কারণ হান ইনসুর চিটিং এর ব্যাপারটা আগেই ধরতে পেরেছিল। তবে এখানে সে তার স্মার্টনেস দেখেও মুগ্ধ হয়ে গিয়েছে। এই জন্য ওই দিন রাতে সে ইনসুর কক্ষে যায় তার সঙ্গে কথা বলতে, আর বলে যে কারাগারে মূলত 2 ধরনের কয়েদিদের বসবাস আছে। একদল অনেক সাধারণ আর আরেক দল বেশ খতরনাক। আজকে সকালে ইউনসু যাদের সঙ্গে লড়ছিল তারা হলো ওই খতরনাক দলেরই সদস্য। এরপর সে ইউনসুকে বলে যে তুমি কিন্তু সবসময় ওদের থেকে একটু সাবধানে থাকবে। তখন ইউনসু হানকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কোন দলের মধ্যে পড়ো? হান উত্তর দেয় যে আমি এদের কারোর মধ্যেই পড়ি না, আমি হলাম এখানকার রেফারি, যে শুধুমাত্র পরিদর্শনই করি। তো এরপরের দিন সকালবেলায় মাঠে যখন যে যার মতো শরীরচর্চা করছিল তখন একটু ধার্মিক দেখতে একজন লোক আসে ইনসুর সঙ্গে কথা বলতে, কারণ গতকালকে সেই প্লেয়ারকে মারার পরও তাদের দলের লোকরা ইনসুকে কেউ কিচ্ছু বলেনি। এই জন্যই সে চাচ্ছে ইনসুর সঙ্গে একটু ভালো সম্পর্ক করতে। তখন ইনসু ওই লোকটার কাছ থেকে হানের ব্যাপারে জানতে চায়। ওই লোকটা বলে যে হান হলো এই কারাগারের অন্যতম ক্ষমতাধর কয়েদি, সে মূলত একজন গ্যাংস্টার। হান আসার আগে এই জেলে অনেকে গ্রুপ করে করে সবার উপর ছড়ি ঘুরিয়ে বেড়াতো, কিন্তু হান এসে সবকটাকে একদম সাইজ করে দিয়েছে, আর এখন সেই এখানকার লিডার। এখন তো সে এখানকার সমস্ত সিগারেটের ব্যবসার ভার নিয়ে নিয়েছে। জেলের মধ্যে বসেও সিগারেট মাদক এই সবকিছুরই ব্যবসা চলে। আর তুমি কি জানো এই কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নর্মাল স্টাফরাও এই ব্যবসার সঙ্গে জড়িত। টাকার জন্যই তারা হানকে একটা বিশেষ সুবিধাও দিয়েছে। এই জন্য সে জেলের পাশাপাশি বাইরেও এই ব্যবসাটাকে খুব ভালোভাবেই চালাতে পারছে। পুরো জেলখানায় শুধুমাত্র হানের কাছেই তার পার্সোনাল ফোন
ফোন আছে, যেটা দিয়ে সে সার্বক্ষণিক ব্যবসার খোঁজ খবর নিতে পারে। সব মিলিয়ে হানি এখন এই জেলের সব থেকে বড় লিডার। এরপর গল্প চলে আসে আবারও বর্তমানে। আমরা দেখতে পাই তারা সবাই একটা পার্টিতে রয়েছে, যেখানে কোবেংচুল ইনসুর অনেক প্রশংসা করছে। নিজের চাচার মুখে অন্য মানুষের প্রশংসা শুনে তো বেয়ং খুবই ক্ষেপে যাচ্ছিল, কারণ সে বারবার চিন্তা করছিল যে আগামী সময় আবার ইনসু তার এই জায়গাটা নিয়ে যাবে না তো। তাই এইবার তো সে ওখানে ইনসুকে অপমান করতে শুরু করে। তখন ইনসু আর বসে থাকে না, সে সোজা তার কপালে বন্দুক তাক করে। আর এইসব ঘটনা দেখে কোবেংচুল তো সবার সামনে তার ভাতিজাকে মারতে থাকে। সে বেয়ংকে বলে যে প্রকৃত গ্যাংস্টাররা কখনোই নিজেদের মধ্যে এরকম বিবাদের সৃষ্টি করে না, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি। সবার সামনে বেয়ংকে এভাবে অপমান করার জন্য বেয়ং তার চাচার উপর অনেক কষ্ট পায়, আর ওখান থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে তো সে বোকার মতোই কাঁদতে থাকে। এদিকে কোবেংচুল ইনসুকে তার জেলে থাকাকালীন সময়ের কথা জিজ্ঞাসা করে, আর সঙ্গে হান ওখানে কি করছিল এটাও জিজ্ঞাসা করে। তাই গল্প আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। ইনসু তখন বলে যে হান ওখানে রাজত্ব করছিল, কিন্তু একদিন সেখানে কিম নামের নতুন একটা কয়েদির আগমন হয়। কিমও একজন কুখ্যাত গ্যাংস্টার ছিল, আর হান আগে থেকেই তার সম্বন্ধে সবকিছুই জানত। এই জন্য সে কিমের সঙ্গে কোনো প্রকার বিবাদে জড়ায়নি। সে সরাসরি কিমকে বলে দেয় যে এই ব্যবসার অর্ধেকটা আমি সামলাবো আর বাকি অর্ধেকটা তুমি। কিন্তু কিম তো আর এটাতে রাজি ছিল না। সে উল্টো হানকে নানান রকম ভাবে অপমান করছিল, কারণ সে একাই পুরো ব্যবসাটাকে দখল করতে চায়। ওই সময় হানের গ্রুপের একজন এসে তাকে জানায় যে ওদের গ্রুপের একজন কয়েদিকে নাকি গার্ডরা নিয়ে গিয়েছে। হান ওখানে গিয়ে দেখতে পায় যে লোকটাকে তারা প্রচন্ড মারধর করছে। এরপর যখন জেলের ওয়ার্ডনের সঙ্গে সে কথা বলে, তখন বুঝতে পারে যে এই সব কাজ কিমি গার্ডদেরকে ঘুষ খাইয়ে করিয়েছে। এটা শুনেই তো হান ওই জেলের ওয়ার্ডনকে মারতে থাকে, আর তখন গার্ডরা এসে আবার হানকে প্রচন্ড মেরে একটা রুমের মধ্যেই বন্দি করে রাখে। আর এই সুযোগে কিম ওই পুরো জেলার রাজত্ব নিয়ে নেয়। তবে সে ঠিকই বুঝতে পেরেছিল একসময় তো হান ঠিকই বের হয়ে আসবে, আর একবার যদি সে বের হয় তাহলে তো তার রক্ষা নেই। এই জন্য সে চিন্তা করে হানকে একেবারের জন্য শেষ করে দেওয়ার। তো হানকে যেদিন ওই রুম থেকে বের করা হয়, তখন কিম তার এক ঘনিষ্ঠ লোককে পাঠিয়ে দেয় হানকে হত্যা করার জন্য। লোকটা ধারালো ছুরি হাতে নিয়ে হানকে মারতে এগিয়ে যায়, কিন্তু এই ব্যাপারটা আবার দূর থেকে ইনসু দেখে ফেলে। সে গিয়ে লোকটাকে মারতে শুরু করে, যার কারণে হান এ যাত্রায় বেঁচে যায়। এদিকে হান তো বুঝতে পেরে গিয়েছে যে এই জেলের মধ্যে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এরপরে যখন ইনসু হানের কাছে আসে, তখন হান তার এই কাজে খুশি হয়ে তাকে এক প্যাকেট সিগারেট দেয়। কিন্তু ইনসু তাকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি মোবাইল ফোনটা এখনো আছে? আর তারপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ইনসু হানকে নিয়ে এই জেলের চিফ ওয়ার্ডনের কাছে এসেছে। সে ওয়ার্ডনকে তখন হানের কিছু ছবি দেখায়, যেগুলো ছিল হানের সিগারেট আর মাদক নিয়ে কারবারের কিছু ভিডিও। আসলে এই ছবি আর ভিডিওগুলো দেখে ইনসু বোঝাতে চাচ্ছিল যে জেলে যে মাদক চোরাচালানের বিশাল কারবার চলে, এগুলো সবই অর্ডনের সম্মতি নিয়েই করা হয়। এখন যদি এই ছবিগুলো একবার মিডিয়ার কাছে চলে যায়, তাহলে অর্ডনের ভীষণ বিপদ। তো এগুলো দেখেই তো অর্ডন ভীষণ হাইপার হয়ে যায়। তখন ইনসু তাকে বলে যে এগুলো কিন্তু অলরেডি বাইরে চলে গিয়েছে, একবার যদি মিডিয়া পর্যন্ত পৌঁছে যায় তাহলে তো বুঝতেই পারছেন আপনার কি হাল হবে। তাই অর্ডন এবার বাধ্য হয়ে এখানে হানের পক্ষ নিয়ে কাজ করতে শুরু করে। ওই ঘটনার পর হান আবারও তার পূর্ব জায়গায় ফিরে পায়, মানে জেলে এখন তারই রাজত্ব চলছে। আর এদিকে কিম সহ তার বাকি চালাপালাকে নিয়ে আসা হয় একটা টর্চার রুমে। কিমের গায়ে গরম পানি ঢেলে তাকে নির্যাতন করা হয়। আসলে হান মনে করছিল যে কিমকে হয়তো বা অন্য কোনো গ্যাংয়ের লোকরা এখানে পাঠিয়েছে তাকে মারতে, কিন্তু কিম তো কোনোভাবেই মুখ খুলছে না। তবে কিমের ওপর এরকম অমানসিক নির্যাতন দেখে তার সঙ্গীরা তখন সব সত্যি কথা বলে দেয়। আসলে কিমকে নাকি এখানে হানের বস কোবেংচুল নিজেই পাঠিয়েছে হানকে মেরে ফেলার জন্য, কারণ কোবেংচুল ধারণা করছিল যে হান ভবিষ্যতে তার জায়গাটা নিয়ে নিতে পারে। এই কথা শুনে তো হান প্রচন্ড রেগে যায় যে এত বছর ধরে যার জন্য সে নিষ্ঠা ভরে কাজ করে আসছে, সে বসই এখন তাকে মেরে ফেলতে চায়। ওই রাগের চোটে সে কিমের মুখে গরম ফুটন্ত পানি ঢেলে দেয়, আর তাকে টর্চার করতে করতে ওখানেই মেরে ফেলে। এরপর জেলের ওয়ার্ডনের সাহায্য নিয়ে হত্যাকাণ্ডটাকে হার্ট অ্যাটাকের নাটক হিসেবেই সাজিয়ে দেয়। তখন গল্প চলে আসে আবারও বর্তমানে। কোবিং তার ভাতিজা বেয়ংয়ের সঙ্গে কথা বলছে। তারা বারবার সন্দেহ করছিল যে কিম কি আদৌ কোনো হার্ট অ্যাটাকে মারা গিয়েছে নাকি তাকে কেউ হত্যা করেছিল। আসলে সে মনে মনে ভয় পাচ্ছিল এটা ভেবে যে হান কি সত্যিটা ধরতে পেরে গিয়েছে, মানে সেই যে কিমকে পাঠিয়েছিল তাকে হত্যা করতে। তাই এইবার সে সিদ্ধান্ত নেয় যে সামনে যে রাশিয়ার ড্রাগ ডিলটা রয়েছে ওটা হয়ে গেলেই সে হানকে পুরোপুরি খতম করে দেবে। এরপর গল্প আবারও চলে যায় 3 বছর আগে। সিয়ং তখন তার পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে একটা মিটিং করছিল। ওই মিটিং এ কোবেংচুলের কথাই বলা হচ্ছিল, কারণ কোবেংচুল ছিল তখন মৎস্য উৎপাদনের চেয়ারম্যান। তবে এটা তো আর তার আসল কাজ নয়, সে প্রকৃতপক্ষে একজন মাদক চোরাচালানকারী, তাও আবার সেই লেভেলের। রাশিয়ার সমস্ত বড় বড় ড্রাগ ডিলারের সঙ্গেই তার চুক্তি রয়েছে।
ওই সমস্ত দামি দামি মাদকগুলো তারা মাছের পেটের মধ্যে লুকিয়ে সুকৌশলেই নিয়ে আসে, যাতে করে কেউ কিছুই বুঝতে না পারে। সরকারের ঊর্ধ্বতন সব বড় বড় জায়গার লোককে সে টাকা দিয়ে একদম কিনে নিয়েছে। এই জন্যই তার বিরুদ্ধে ভালো কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। আর এখানের পুলিশ প্রধানত কোবেংচুলের নাম শোনা মাত্রই এই কেসটা বাদ দিয়ে দিতে বলে, কারণ যেহেতু কোনো ভালো প্রমাণ নেই, তাই তাকে নিয়ে কিছু করতে গেলে সমস্ত মন্ত্রী মিনিস্টাররা এসে বাধা দেবে। আর তার উপর কোবেংচুল রাশিয়া থেকে শত শত টন মাছ আমদানি করে নিয়ে আসে। তাকে আটক করা হলে অনেক বড় আমদানির এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে। আসলে পুলিশ প্রধানও এখানে তার বিশেষ কিছু স্বার্থের জন্যই কোবিং এর ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। কেসটাকে এইভাবে বাদ হতে দেখে তো সিয়ং খুব রেগে যাচ্ছিল, কিন্তু সে পরে নিজেকে কন্ট্রোল করে আর অন্য একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সবটা খুলে বলে। সিয়ং বলে যে আমরা সরাসরি তো কোবেংচুলের কিছুই করতে পারবো না, তবে আমরা একটা গোপন মিশন চালাতে পারি, কারণ কোবেংচুলের ডান হাত হান এখন জেলের মধ্যেই আছে। তাই আমরা যদি আমাদের ডিপার্টমেন্ট থেকে একজন দক্ষ পুলিশ অফিসারকে জেলে পাঠাই, আর সে গিয়ে এরপর হানের বিশ্বাস অর্জন করবে, মানে একদম তার কাছে চলে যাবে। ওখান থেকে আমরা কোবেংচুলের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে পারবো। আর বন্ধুরা, এই কাজের জন্যই কিন্তু ইনসুকে নিয়োগ দেওয়া হয়। আসলে দেখতে ছোটখাটো এবং বয়স কম বিধায় তাকে কেউ সন্দেহ করবে না, কিন্তু প্রথমে তো ইনসু এই বিষয়টাতে রাজি হচ্ছিল না, কারণ সে চলে গেলে তার মাকে কে দেখবে। তার মা একজন কিডনি পেশেন্ট, তার প্রতিনিয়ত ডায়ালাইসিস চলে। সিয়ং তখন বলে যে তুমি এখানে গেলে তোমার মার সমস্ত চিকিৎসার খরচে পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে, আর পরে তোমার মায়ের কিডনি আমরা ট্রান্সপ্লান্ট করে দেব। এটা শুনে ইনসু এই মিশনে যেতে রাজি হয়ে যায়। জেলে ঢোকার পরে দেখা যায় আস্তে আস্তে ইনসু হানের অনেক কাছের হয়ে উঠছিল। একদিন জেলে বিয়ং এসেছিল হানের সঙ্গে দেখা করতে। বিয়ং আসলে সেদিন হানের বিরুদ্ধে কোবেংচুল যে ষড়যন্ত্র করেছিল ওটা বলে দেয়, আর তাকে উস্কাতে থাকে যে এখনই জেল থেকে বের হয়ে তার কোবেংচুলকে মেরে ফেলা উচিত। সে আরো বলে যে তুমি কোনো টেনশন করো না, আমি আগেই সব ব্যবস্থা করে রাখবো। বন্ধুরা, এখান থেকে কিন্তু একটা বিষয় সম্পূর্ণ ক্লিয়ার, বিয়ং কোবেংচুলের নিজের ভাতিজা হওয়া সত্ত্বেও সেই তাকে মেরে ফেলতে চায়। তবে হান কিন্তু এখানে বিয়ংয়ের প্রস্তাবে হা বা না কিছুই বলে না। সে শুধু বলে যে আগে আমাকে এখান থেকে বের হতে দাও। আসলে হানের মাথায় একসঙ্গে অনেকগুলো জিনিস ঘুরপাক খাচ্ছিল। এই নতুন ছেলে ইনসুকে নিয়েও সে বেশ সন্দেহ করছিল। এই জন্য সে বিয়ংকে বলে যে ইনসুর অতীত বর্তমান সম্পূর্ণটা তুমি আমাকে জানাবে। আসলে এত পাকা লেভেলের গ্যাংস্টার তো, এই জন্য সে সহজে কাউকে বিশ্বাস করতে চাচ্ছে না। এদিকে ওই দিন ইনসু জানতে পারে যে তার মায়ের নাকি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই অ্যাক্সিডেন্টে তার মা সেখানে মারা গিয়েছে। এই খবরটা শুনে তো ইনসু পুরো পাগলের মতো ব্যবহার করে, যে মাকে সুস্থ করার জন্য সে জেলে আসে, আজকে সেই মাই নেই। ইনসু এরপর সিয়াংয়ের সঙ্গে যোগাযোগ করে বলে যে আমি আমার মায়ের শেষকৃত্যে একদিনের জন্য হলেও জেল থেকে বের হতে চাই, কিন্তু অফিসার সিয়ং তাকে কোনোভাবেই অনুমতি দিচ্ছে না, কারণ তাকে বের হতে দিলেই হান টের পেয়ে যাবে যে ইনসু পুলিশের লোক, আর তাদের এই মিশনটা আর কমপ্লিট হবে না। কিন্তু ইনসু তো কোনো কথাই শোনে না। সে বলে যে আমাকে বের হতে না দিলে কিন্তু আমি গিয়ে হানকে সবটা জানিয়ে দেব। সিয়ং তখন বলে যে তুমি এমনটা করলে কিন্তু আজীবন তোমাকে আমরা অপরাধী বানিয়ে জেলে রেখে দেব, আর কখনোই বের হতে দেব না। তাই নিরুপায় হয়ে ইনসু জেলেই থেকে যায়। আর ওই ঘটনার পর থেকে ইনসুর পুলিশকে নিয়ে বেশ সন্দেহ তৈরি হচ্ছিল। সে তাদের এই প্রস্তাবে রাজি হয়ে কোনোভাবে ফেসে যায়নি তো। মাঝে মাঝে তো আবার ইনসুর এটাও মনে হচ্ছিল যে তার মায়ের মৃত্যু কি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো প্ল্যান। আবার এটাও হতে পারে যে হান সবকিছু জানতে পেরে তার মাকে মেরে ফেলেছে। তো ওই ঘটনার পর থেকেই তো ইনসু হানের সঙ্গে অনেক বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে, আর মাঝে মাঝে মারামারিও লেগে যায়। কিন্তু একদিন দেখা যায় হান নিজেই জেলারকে টাকা খাইয়ে ইনসুকে জেল থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছে, আর এতে ইনসু তার মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে পেরেছিল। যেটা পুলিশ তার জন্য করলো না, সেটা অবশেষে হানই তার জন্য করেছে। তাই ওই ঘটনার পর থেকে তো ইনসু আর হানের বন্ধুত্ব আরো বেড়ে যায়। একদিন হান ইনসুকে বলে যে আমার বাবা একজন মাতাল ছিল, সে প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আমাদের সবাইকে মারত, আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মা একদিন সবার খাবারে বিষ মিশিয়ে দেয়। আমি এটা আগেই বুঝতে পেরেছিলাম, তাই ওই দিন রাতে আর খাবারটা খাইনি। এরপর সে আরো বলে যে জীবনে একটা ব্যাপার আমি খুব ভালোই শিখেছি, কখনো হুট করে কোনো মানুষকে বিশ্বাস করবে না। তো হানের এরকম কথা আর তার সহানুভূতি দেখে তো ইনসু অনেক অনুতপ্ত হচ্ছিল। এরপর সে হানকে সবটা খোলাসা করে বলে দেয় যে আমি আসলে পুলিশের লোক, আর তোমার বিরুদ্ধে ইনফরমেশন কালেক্ট করতেই জেলে এসেছি। তখন গল্প চলে আসে আবারও বর্তমানে, অর্থাৎ জেলের এই ঘটনা 3 বছর পর। ইনসু তার দলবল নিয়ে একটা গ্যাংস্টারের কাছেই এসেছে। এই লোকটার কাছ থেকে তার কিছু স্যাম্পল নিতে হবে, কিন্তু লোকটা কোনোভাবে ইনসুর কাছে কিচ্ছু বিক্রি করতে চাচ্ছে না। উল্টো সে ইনসুকে নিয়ে অনেক মজা নিচ্ছিল। এদিকে ইনসুর হাতে একটা ঘড়ি আছে, যার মাধ্যমে আবার সিয়ংরা ইনসুর সব আলোচনায় শুনতে পাচ্ছে। অর্থাৎ ইনসু এখনো কিন্তু পুলিশের হয়েই কাজ করে। আর এইদিকে তো গ্যাংস্টারদের এরকম মজা নিয়ে দেখে ইনসু অনেক রেগে যায়, আর সেখানে ছুরি চালিয়ে দেয়। আর তারপরেই তো সেখানে দুই পক্ষের মধ্যে বিশাল এক মারামারি লেগে যায়। অন্যদিকে দূরে একটা জায়গায় হান অপেক্ষা করছে কখনো এই গ্যাংয়ের সমস্ত লোকেরা এদিকে আসবে। এরপর
যখন ওই গ্যাংয়ের লোকেরা এদিকে আসে তখন হানের পুরো টিম তাদের উপর একসঙ্গে অ্যাটাক করে। হানদের গ্রুপ তো নিমিষে অন্য গ্রুপের লোকদেরকে হারিয়ে দেয়। তখন ইনসু এসে ওই দলের লিডারকে ইচ্ছামতো মারে, তবে তাকে মারতে গিয়ে তার হাতে যে ঘড়িটা ছিল সেটার মাইক্রোফোনটা ভেঙে যায়, যার কারণে পুলিশরা আর কোনো তথ্যই পাচ্ছিল না। তাই তারা সন্দেহ করতে শুরু করে যে ইনসুকে এটা ইচ্ছা করে করলো। তো ওই ঘটনার কিছুদিন পরে হান তাদের সব থেকে বড় ড্রাগ ডিলারের সঙ্গে একটা বারে দেখা করতে আসে। হান যখন ওখানে বসে ডিলারের সঙ্গে কথা বলছিল তখন ইনসু বাইরে আসে, আর হঠাৎ করে একজন পুলিশের লোক তাকে আড়ালে ডেকে নিয়ে যায় আর বলে যে তোমাকে নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে, তুমি কি এখন আমাদের হয়ে কাজ করছো নাকি হানের? সত্যি কথা বলো তো, আর তোমার কত বড় সাহস, তুমি ঘড়িটাকে নষ্ট করেছো? এটা বলেই পুলিশটি আবার ইনসুকে নতুন আরেকটা ঘড়ি দেয়। ইনসু তখন বলে যে আমি যা করেছি ঠিক করেছি, আমাকে সন্দেহ না করে তোমরা তোমাদের কাজ করো। এদিকে হান তো অনেকক্ষণ ইনসুকে না পেয়ে বাইরে খুঁজতে চলে আসে, আর হানের গলার আওয়াজ পেয়েই তো ইনসু এই পুলিশ অফিসারটাকে মারতে থাকে। এরপর হানকে দেখে বলে যে এই লোকটা একটা গে, আমি বাইরে পি করতে এসেছিলাম, তখনই আমাকে ডিস্টার্ব করছিল। এটা শুনে তো হান ওই পুলিশটাকে বেধড়ক ভাবেই সেখানে মারে। তখন ইনসু তাকে কোনো মতে আটকে ভেতরে নিয়ে যায়, কিন্তু আড়ালে আসার পর ইনসু বলে যে ওই লোকটা কিন্তু আসলে পুলিশ, আর আগের ঘড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা আমাকে নতুন একটা ঘড়ি দিয়ে দিয়েছে। এটা শুনেই তো হানের সন্দেহ আরো বেড়ে যায়, সে কিছুই বুঝতে পারছে না যে ইনসু আসলে কার পক্ষ নিয়ে কাজ করছে। এই জন্য হান তখন ইনসুকে চেক করতে শুরু করে, কিন্তু ইনসুর কাছে হান তখন কোনো গোপন ডিভাইস না পাতে মনে মনে ভাবে যে তাহলে বোধহয় ইনসু আমার হয়েই কাজ করছে। তো ইনসু তখন বলে যে আমি তো নিজেই তোমাকে পুলিশের কথা সব বলে দিয়েছি, তারপরও তুমি আমাকে বিশ্বাস করছো না। তখন হান বলে যে আসলে আমি আমার এইটুকু জীবনে অনেক বেশি ধোকার শিকার হয়েছি, আর আমাকে সব থেকে বেশি ধোকা দিয়েছে কাছের মানুষগুলোই। উদাহরণ হিসেবে তো তুমি আমার বসকেই দেখতে পারো, যার জন্য আমি 20 বছর ধরে কাজ করছি, সেই কিনা আমাকে মারার জন্য জেলে লোক পাঠিয়েছিল। তখন ইনসু বলে যে তুমি আমাকে বিশ্বাস করো আর না করো, আমি তোমাকে আমার একজন কাছের বন্ধু বলেই মনে করি। বন্ধুরা তোমরা এখানে বলো তো ইনসু আসলে কাদের হয়ে কাজ করছে, হানের নাকি পুলিশের? তো এরপরে দেখা যায় হানরা আবার নতুন একটা মাদক আনার জন্য পরিকল্পনা করছে। এইবার তারা রাশিয়া থেকে 50 কেজি মাদক আনতে চায়, কিন্তু কোবেংচুল বলে যে এত বেশি পরিমাণ মাদক একসঙ্গে আনা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, পুলিশ তো অলরেডি আমাদের পেছনে লেগে আছে। তখন হান বলে যে এই প্ল্যান আমার আগেই করা হয়ে গিয়েছে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। তো ওই ঘটনার পর দেখা যায় হান আর বেয়ং একটা রেস্টুরেন্টে বসে খেতে খেতে কথা বলছিল। এখন তারা দুইজনেই জানে যে ইনসু পুলিশের লোক। বেয়ং হানকে বলে যে তোমার উচিত ইনসুকে মেরে ফেলা, কারণ ইনসুর মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না, সে আসলে কার পক্ষ নিয়ে কাজ করছে, তুমি কি কিছু বুঝতে পারছো? তখন হান বলে যে ইনসু আমার পক্ষেই আছে, তাই তাকে এখন মারা যাবে না। আর গল্পের এই পর্যায়ে এসে কিন্তু একটা সিক্রেট রিভিল করা হয়। অতীতে জেলে থাকার সময় বেয়ং যখন হানের সঙ্গে দেখা করতে এসেছিল তখনই সে বলে দিয়েছিল যে ইনসু পুলিশের লোক, তাকে একটা মিশনেই পাঠানো হয়েছে। এটা শুনে তখন হান ঠিক করে যে পুলিশের তৈরি করা ফাঁদে সে পুলিশকেই ফাঁসাবে। এই জন্যই সে ইনসুকে তার দিকে নিতে চায়। আসলে ইনসুর মা যে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ওই দুর্ঘটনাটাও হানে ঘটিয়েছিল, আর এরপরই তো সে প্ল্যান মোতাবেক ইনসুকে তার মায়ের শেষকৃত্যেও পাঠিয়ে দেয়, যার কারণে ইনসু তার অনেকটা কাছের হয়ে যায়। অর্থাৎ ইনসু যে এখন হানের হয়ে কাজ করছে এটা সম্পূর্ণটাই হানের পূর্ব পরিকল্পনারই একটা অংশ। তবে ইনসু তার দলে আসার পর সে নিজেই স্বীকার করেছিল সে পুলিশ, আর তারপর থেকে তো সে হানের কথা মতোই কাজ করে। এমনকি পুলিশ আর তার মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে সবটাই সে হানকে জানিয়ে দেয়। এই জন্যই হান এখন ইনসুকে কোনোভাবে মারতে পারবে না। এরপর একদিন দেখা যায় ইনসু তার মায়ের কবরের পাশেই বসেছিল, তখন হঠাৎ করে কিছু লোক এসে তার মুখ বেঁধে তাকে ওখান থেকে নিয়ে যায়। তারা তো ইনসুর গায়ে আগুন ধরিয়ে দিতে যাচ্ছিল। ওই লোকগুলো তখন বলে যে হান জেনে গিয়েছে তুমি পুলিশের সদস্য, তাই তোমাকে আর বাঁচিয়ে রাখতে চায় না। এটা শুনে ইনসু বলে যে কই, আমি তো হানকে কিছুই বলিনি যে আমি পুলিশের লোক, তাহলে সে কিভাবে টের পেল? এটা শুনেই তো সেখানে থাকা লোকরা ইনসুর মুখোশটা খুলে ফেলে, আর দেখা যায় যে পুলিশ ডিপার্টমেন্টের লোকরাই তাকে এখানে ধরে নিয়ে এসেছে। আসলে তারা ইনসুকে পরীক্ষা করে দেখছিল যে এখনো সে তাদের পক্ষ হয়ে কাজ করছে না হানের হয়ে। কিন্তু ইনসু তো অত্যাধিক চালাক, সে আগেই বুঝতে পেরেছিল কারা তাকে ধরে আনতে পারে। এই জন্যই সে কায়দা করে ওই কথাটা বলেছে যে আমি তো হানকে কিছু বলিনি। তো এরপর ইনসুই সেয়ংকে জানিয়ে দেয় যে সামনে হানদের একটা বিশাল বড় রাশিয়ান ড্রাগ ডিলারের সঙ্গে ডিল হতে চলেছে, তবে এখনো সে তারিখা জায়গাটা ঠিক হয়নি, এগুলো ঠিক হলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। এটা বলেই ইনসু বা সেয়ংয়ের কাছে জানতে চায় যে আমার মা যে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তার তদন্ত কতদূর এগোলো, ওই দুর্ঘটনার জন্য কি তোমরা কাউকে চিহ্নিত করতে পেরেছো? সেয়ং তখন জানায় যে তদন্ত চলছে, আমার মনে হয় খুব দ্রুত আমরা অপরাধীকে খুঁজে পেয়ে যাব। এরপর গল্প চলে যায় আরো 1 বছর পেছনে। এই দিনেই ইনসুর মা মারা গিয়েছিল, আর
আর এখানে আরও একটা সিক্রেট রিভিল করা হয়। পুলিশের লোকেরা আগেই ধরতে পেরেছিল যে হানই ইনসুর মাকে মেরে ফেলেছে, কিন্তু তারা ইনসুকে কিছুই বলেনি, কারণ এটা জানতে পারলেই তো সে জেলের মধ্যে হানকে মারতে থাকবে, আর এতে করে তাদের মিশন আর কমপ্লিট হবে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে গল্প চলে আসে আবারও বর্তমানে। কিছুদিন পরেই দেখা যায় ইনসু সিয়ংদের রাশিয়ান ওই ড্রাগ ডিলারের সঙ্গে তাদের যে মিটিংটা হবে এই সব তথ্যই দিয়ে দেয়। ওর পরে আরো বেশ কিছুদিন পার হয়ে যায়। ইনসু জেল থেকে বের হওয়ার আজকে 150তম দিন, আর আজকেই হবে সে রাশিয়ান ড্রাগ ডিলটা। হান তাদের গ্যাংয়ের লোকদেরকে নিয়ে সমুদ্র বন্দরের দিকে রওনা হয়। অন্যদিকে পুলিশরা তো আগেই তথ্য পেয়ে গিয়েছিল, তাই তারা বিশাল বাহিনী নিয়ে বন্দরে আগে উপস্থিত ছিল। পুলিশ তো সঙ্গে সঙ্গে ওই বন্দরের ভেতরে ঢুকে সমস্ত কিছুকেই সিল করে দেয়, এমনকি সেখানে থাকা প্রত্যেকেই আটক করতে থাকে। এরপর সিয়ং চালানের বক্সগুলোকে খুলে চেক করে দেখছিল, কিন্তু মজার ব্যাপার হলো সেখানে কোনো মাদক নেই। ওখানে আছে কিছু অ্যাডাল্ট টয়, আর এগুলো দেখেই তো সেখানে হানের লোকজনরা প্রচন্ড হাসছিল, মানে সিয়ং এখানে পুরো বোকা বনে গিয়েছে। আসলে ইনসু এখানে সিয়ংকে বোকা বানিয়েছে। ও মনে আছে বন্ধুরা, হান কিন্তু একবার কোবেংচুলকে বলেছিল তার একটা প্ল্যান আছে যেটা পুলিশও ধরতে পারবে না, আর এটাই ছিল হানের পরিকল্পনা, যে ভুল তথ্য দিয়ে পুলিশদেরকে বিপদে ফেলবে। সিয়ং যখন এখানে ইনভেস্টিগেট করছিল তখন অন্য একটা বন্দরে ঠিকই এই চুক্তির মাদকগুলো অলরেডি চালান হয়ে গিয়েছে। সিয়ং এই ঘটনার পর তো পুরোপুরি বুঝতে পারে যে ইনসু হানেরই লোক। এদিকে তাদের এই মাদক ডেলিভারি হয়ে যাবার পর হান আর বিয়ং তো কোবেংচুলের কাছে ক্ষমা চায়, কিন্তু সে তো কিছুই বুঝতে পারছে না যে হঠাৎ করে তার কাছে এরা ক্ষমা চাচ্ছে কেন। আর তখন ওই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যায়, একাধিক গুলিবর্ষণ হতে থাকে। মাফিয়া কোবেংচুলের বুক এখন গুলিতে একদম ঝাঁচড়া ঝাঁচড়া করে দেওয়া হয়েছে। আসলে বিয়ং আর হান তো আগেই পরিকল্পনা করে রেখেছিল এই চুক্তিটা হয়ে গেলেই তারা কোবেংচুলকে মেরে ফেলবে। অন্যদিকে অফিসার সিয়ং তো কোনোভাবে ইনসুর দিয়ে ধোকা মেনে নিতে পারছে না, তাই সে ইনসুকে ডেকে আনে আর তারপর তাকে তার মায়ের ফুটেজটা দেখায় আর বলে যে তুমি যার হয়ে কাজ করছো দেখেছো সেই তোমার মাকে মেরে ফেলেছে। এটা দেখতে পেয়ে তো ইনসু অনেক বড় একটা শক পায়। সিয়ং তখন বলে যে তাহলে তুমি বলো এখন তোমার কি করা উচিত, তুমি কি তোমার মায়ের হত্যাকারীকে এইভাবে পার হয়ে যেতে দেবে? এরপরে ইনসু যখন একটু শান্ত হয় তখন তার মনে পড়ে যায় যে কেন হান সবসময় বলতো যে কাউকে কখনো হুট করে বিশ্বাস করবে না, শুধুমাত্র পরিস্থিতিতেই বিশ্বাস করবে। হান পরিস্থিতির সুবিধা নিতে ইনসুর মাকে পর্যন্ত হত্যা করেছে, তাই ইনসু এবার সিদ্ধান্ত নেয় যে সে হানকে এমন একটা সিচুয়েশনে ফেলবে যে হান তার সব থেকে কাছের মানুষকে হারিয়ে ফেলবে। ইনসু এরপর ওখান থেকে বের হয়ে সোজা হানকে ফোন দেয়। আমাদের গ্রুপে এমন কেউ আছে যে পুলিশের কাছে আমাদের সব অপকর্মের প্রমাণ দিচ্ছে, এমনকি সে পুলিশকে এটাও বলে দিয়েছে যে আমি নাকি এখন আর পুলিশের হয়ে কাজ করি না। এটা শুনে হান বুঝতে পারে যে কে এই ব্যাপারগুলো পুলিশকে জানাতে পারে, কারণ ইনসু যে পুলিশের লোক এটা শুধুমাত্র হান আর বেয়ংই জানতো, তাহলে নিশ্চয়ই বেয়ংই পুলিশকে সবকিছু বলে দিয়েছে। এরপর হান তো বেয়ংয়ের উপর আক্রমণ চালায়। হান আর বেয়ং ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। বেয়ং তো হানকে প্রচন্ড পরিমাণ বিশ্বাস করত, হানও তাকে ভালোবাসত। বেয়ং হানকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে আমি পুলিশকে কিছুই বলিনি, তোমাকে ইনসু মিথ্যা কথা বলে বোকা বানাচ্ছে, কিন্তু হান তো এখানে বেয়ংয়ের একটা কথাও বিশ্বাস করে না, তাকে ওখানে মারতে মারতে পুরো মেরেই ফেলে। আর এইভাবেই তো ইনসু তার প্রথম প্রতিশোধটা নিয়ে নেয়, কারণ সে চেয়েছিল হানের সব থেকে কাছের মানুষকে সরিয়ে দিতে। তো ইনসু তো হানকে এটাও বলেছিল পুলিশরা তাদের মাদকের আস্তানার খোঁজ পেয়ে গিয়েছে, তাই মালামালগুলো ওখানে রাখা ঠিক হবে না। ইনসু হানকে তাদের পুরনো একটা আড্ডার জায়গায় আসতে বলে, ওখান থেকে তারা সব মালামাল নিয়ে কোরিয়ায় পালিয়ে যাবে। আসলে ওই জায়গায় পুলিশ মাদক সহ হানকে গ্রেফতার করার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। তো হান তখন ওখানে আসার পর দেখতে পায় যে দূরে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে যে ইনসু হয়তোবা তাকে ধরিয়ে দেওয়ার জন্য এইসব কিছু করছে, কিন্তু তাও হান তখন ইনসুর কাছে যায় আর বলে যে আমি অপরাধের পথ বাদ দিয়ে ভালো কিছু করতে চাই। ইনসু তখন বলে যে তোমার পক্ষে আর ভালো কিছু করা সম্ভব নয়, তুমি স্বার্থের জন্য আমার মাকে পর্যন্ত মেরে ফেলেছ। এটা শুনেই তো হান ইনসুর দিকে বন্দুক তাক করে, কিন্তু সে কোনোভাবে আর ইনসুকে গুলি করতে পারছিল না, কারণ সে তো ইনসুকে অনেক পছন্দ করত আর তার সব থেকে কাছের মানুষই ভাবত। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে, তবে হান যেহেতু আগেই বিষয়টা বুঝতে পেরেছিল তাই পুলিশ ঢোকার সঙ্গে সঙ্গে সে ওখানে গুলি করতে থাকে। বেশ কিছু পুলিশকে সে ওখানে মেরে ফেলে। আর এটা দেখে তো একসময় ইনসু পুলিশের কাছ থেকে একটা বন্দুক চায়, কারণ সে ভালো করেই জানতো যে হান তাকে গুলি করতে পারবে না, এই সুযোগে সেই হানকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু ওই পুলিশ অফিসার তখন ইনসুকে বন্দুকটা দেয় না, সে উল্টো তাকেই সন্দেহ করছিল। ঠিক তখনই ওখানে হান চলে আসে আর ওই পুলিশটাকেও সেখানে এনকাউন্টার করে দেয়। এরপরে হান ইনসুর কানের পাশে গিয়ে একটা গুলি চালায় আর ওখান থেকে বেরিয়ে আসে। সে আসলে ইনসুকে ছেড়ে দিয়েছিল, কারণ তার খুবই খারাপ লাগছে, কারণ এই অপরাধ জগতে সে মাত্র একটা মানুষকেই বিশ্বাস করেছিল আর তাকে সব থেকে কাছের বন্ধু ভেবেছিল, কিন্তু আলটিমেটলি সেও তাকে ধোকা দিল। রাস্তা দিয়ে যখন হান এসব ভাবতে ভাবতে যাচ্ছিল তখন দূর থেকে একটা গাড়ি এসে তাকে জোরে ধাক্কা মারে। এই গাড়িটি আসলে সিয়ংই চালাচ্ছিল। এরপর সিয়ং হানের কাছ থেকে তার গাড়ির চাবিটা নিয়ে নেয় আর দেখতে পায় যে ওই গাড়ি ভরা মাদক আর তাদের সব চোরাচালানের টাকা।
কিন্তু ওই সময় আবার সেখানে ইউনসু চলে আসে আর সবাইকে অবাক করে দিয়ে অফিসার সিয়ংকে সে একের পর এক গুলি করে সেখানে মেরে ফেলে। ইনসু আসলে ইচ্ছা করে তাকে মেরেছে, কারণ অফিসার শুধুমাত্র তার স্বার্থের জন্য ইনসুর মতো একটা ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করেছে। এরপর ইনসু একটা বন্দুক নিয়ে হানের হাতে ধরিয়ে দেয়, যাতে দেখে মনে হবে যে হানই অফিসার সিয়ংকে মেরে ফেলেছে। আর সবশেষে ইনসু অজ্ঞান হয়ে পড়ে থাকা হানকে সেখানে শ্বাসরোধ করে মেরে ফেলে, যাতে করে এই পুরো ঘটনাটাই একটা অ্যাক্সিডেন্ট বলেই মনে হয়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই দুমদুমার অ্যাকশনে ভরপুর মুভির গল্পটি। তো বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে? গল্পের শুরুতে আমি বলেছিলাম না, মানুষ তার সব থেকে কাছের মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি ধোঁকা খায়। তাই তোমরা কিন্তু কাউকে বিশ্বাস করার আগে হাজারবার ভেবে নিও আর একটু সাবধানে থেকো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।